আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জামাতের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি, ১০ লাখ উপস্থিতির টার্গেট। জামাতের রাতেই আসতে শুরু করেছে নেতাকর্মীরা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ১৯ জুলাই দুপুর ২টায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম। এই সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। এই লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি, প্রচার ও মাঠ পর্যায়ে কাজ গুছিয়ে এনেছে জামাত। ইতিমধ্যেই জামাতের নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল নতুন করে ৯৪ জন ফিলিস্তিনের। গাজায় উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে ৩ শতাধিক। ফলে মোট প্রাণহানির সংখ্যা ৫৮,৭০০ ছুঁই। এরপর জানাবো, সিরিয়ার সোয়াইদা থেকে পালিয়ে গেছে হাজার হাজার বেদুইন। দ্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াইয়ের মধ্যে সিরিয়ার সোয়াইদা অঞ্চল থেকে হাজার হাজার বেদুইন পার্শ্ববর্তী দারাজ শহরে চলে গেছে। সিরিয়ার টেলিভিশন চ্যানেলের খবর অনুযায়ী ১,০০০-এর বেশি আরব পরিবার দ্বারা গভর্নরেটে প্রবেশ করেছে। পরিস্থিতি মোকাবেলা এবং শরণার্থীদের অস্থায়ী আবাসন ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য স্থানীয় কর্তৃপক্ষ একটি বিশেষ কমিটি গঠন করেছে। এদিকে জোটে ভাঙ্গন, ইসরায়েলে পতনের মুখে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের সেনাবাহিনী নিয়োগ সংক্রান্ত বিতর্ক ঘিরে ফের ফাটল ধরেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকার। জোটের অন্যতম শরিক ধর্মীয় রাজনৈতিক দুইটি দল, তারা ইহুদিবাদী ইসরায়েলের সংসদ ছেড়ে চলে যায়। এবার নেতানিয়াহু মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এদিকে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে অভিযান। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারের বাড়ি ও রাজনৈতিক সদর দপ্তরে অভিযান চালিয়েছে দেশটির ফেডারেল পুলিশ। আজ ব্রাজিলের সুপ্রিম কোর্টের আদেশে অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাতের সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি, ১০ লাখ উপস্থিতির টার্গেট। জামাতের রাতেই আসতে শুরু করেছে নেতাকর্মীরা। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ১৯ জুলাই দুপুর ২টায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলাম। এই সমাবেশে ১০ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি। এই লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি, প্রচার ও মাঠ পর্যায়ে কাজ গুছিয়ে এনেছে জামাত। ইতিমধ্যেই জামাতের নেতাকর্মীরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছে। মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশ থেকে ৭টি দাবি জানাবে জামাত ইসলাম। সমাবেশে ৭টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে জামাত। দাবিগুলো হচ্ছে, ২০২৪ সালের ৫ই অগস্টের পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে, রাষ্ট্রের সার্বভৌমত্বে মৌলিক সংস্কার আনা, ২ ঐতিহাসিক জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে, ৪ জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের পুনর্বাসন করতে হবে, ৫ পিআর পদ্ধতিতে নির্বাচন, ৬ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং ৭ রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা। অবস্থায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নেতাকর্মীরা সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করেছে। লিফলেট বিতরণ করে তারা ব্যাপক হারে প্রস্তুতি নিয়েছে। জানা গেছে, সারা দেশব্যাপী শুধুমাত্র ১০,০০০ বাসই রিজার্ভ করা হয়েছে। তবে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জানিয়েছেন, আগামীকাল সারা দেশব্যাপী যানজট নিয়ে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়বে তার জন্য তিনি আগে থাকতেই ক্ষমা চেয়েছেন।
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ গেল নতুন করে আরও ৯৪ জন ফিলিস্তিনের। গাজা উপত্যকায় ইসরায়েলে লাগাতার বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তাণ্ডবে আরও নতুন করে ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩ শতাধিক মানুষ। ফলে মোট প্রাণহানির সংখ্যা ৫৮,৭০০ ছুঁই করছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলো জানিয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ প্রকাশিত এক বিবরণীতে বলা হয়েছে, সর্বশেষ এই হামলায় ৩৬৭ জন আহত হয়েছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের অনেকেই শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে কিংবা সড়কে ছড়িয়ে ছিটে রয়েছে। উদ্ধার কর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও নিশ্চিত হওয়া যায়নি। গত ২৪ ঘণ্টা মানবিক ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও নতুন করে ২৬ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩২ জন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত এই ধরনের হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৭ জনে এবং আহত হয়েছে ৫,৬৬৬ জনে। এছাড়াও চলতি বছরের জানুয়ারিতে স্বল্প সময়ের একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির কার্যকর হলেও ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে গত ৪ মাসে ইসরায়েলি বাহিনী হামলায় প্রাণ গেছে আরও ৭,৮৪৩ জন। ফিলিস্তিনের আহত হয়েছে ২৭,৯২২ জন। সিরিয়ার সোয়াইদা থেকে পালিয়ে গেছে হাজার হাজার বেদুইনরা। রিপোর্ট। দ্রুজ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে লড়াইয়ের মধ্যে সিরিয়ার সোয়াইদা অঞ্চল থেকে হাজার হাজার বেদুইন পার্শ্ববর্তী দারাজ শহরে আশ্রয় নিয়েছে। সিরিয়ার টেলিভিশন চ্যানেলের খবর অনুযায়ী ১,০০০-এর বেশি আরব পরিবার দ্বারা গভর্নরেটে প্রবেশ করেছে। পরিস্থিতি মোকাবেলায় শরণার্থীদের অস্থায়ী আবাসন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য কর্তৃপক্ষ একটি বিশেষ কমিটি গঠন করেছে। সানা সংবাদ সংস্থা জানিয়েছে, সরকারি সেনারা সোয়াইদা শহর থেকে সরে যাওয়ার পর অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলো অসংখ্য বেদুইন যোদ্ধাদের হত্যা করেছে। আল আওয়াতান সংবাদপত্রের মতে, সোয়াইদায় অবস্থিত সৃষ্টি করে উগ্র দ্রুজ ধর্মগুরু শেখ হিকমত আল হিজরির সমর্থকরা। হিকমত তার সম্প্রদায়ের যোদ্ধাদের ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন এবং দামেস্কে কর্তৃপক্ষের বিরুদ্ধে অবাধ্যতার আহ্বান জানায়। এর আগে গত ১৩ জুলাই সিরিয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, যখন দ্রুজ অধ্যাসিত সোয়াইদায় আরব উপজাতি মিলিশিয়া এবং দ্রুজ জনগোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ১৫ জুলাই সিরিয়ার সেনাবাহিনী অঞ্চলের প্রশাসনিক কেন্দ্রে প্রবেশ করে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি অভিযান শুরু করে। অবস্থায় সিরিয়ার সেনা সদস্যদের সঙ্গে দ্রুজ সম্প্রদায়ের ব্যাপক সংঘর্ষ হয় এবং ইহুদিবাদী ইসরায়েল সেই সংঘর্ষে তারা দ্রুজ সম্প্রদায়কে পক্ষ দেয় এবং সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যায়। জোটে ভাঙ্গন ইসরায়েলের পতনের মুখে নেতানিয়াহু সরকার। ইসরায়েলের সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিতর্ক ঘিরে ফের জোটে ফাটল ধরেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারের। জোটের অন্যতম শরিক ধর্মীয় রাজনৈতিক দল ইউনাইটেড টোরা জুডাইজম সংসদ ও মন্ত্রণালয় থেকে পদত্যাগ করায় ইসরায়েলি পার্লামেন্টে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা এখন মারাত্মক ঝুঁকিতে পড়েছে। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানায়, ইউটিজে দলের ৬ সংসদ সদস্য ইতিমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছে, যা ৪৮ ঘণ্টা পর কার্যকর হবে। তারা অভিযোগ করেছেন, সরকার আল্ট্রা অর্থোডক্স ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনী থেকে বাদ রাখার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে, ফলে তারা জোটে থাকার যৌক্তিকতা হারিয়েছেন। এদিকে ইউটিজের আরেক ঘনিষ্ঠ মিত্র শাস দলও জোট ছাড়তে পারে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দলটিও সরে গেছে। নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট সরকার সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। নেতানিয়াহু দুই দলই সরে যাওয়ার ফলে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবার চরম বিপাকে পড়েছে। তিনি মনে করেছিলেন হয়তো তার সরকারের কিছু হবে না, কিন্তু দুটি জোট সরে যাওয়াতে সংখ্যালঘু সরকারে পরিণত হয়েছে নেতানিয়াহু। এখন নতুন করে কোনো বিষয় তিনি সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখেন না। সবকিছু তার এখতিয়ার বহির্ভূত হয়ে গেছে।